আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে মিশ্রণের অঙ্ক। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন সবাই একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যদি কথা লেখা ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ শুরু করে দিতে চাই। কথা লেখা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি আপনারাও সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করলাম, হ্যাঁ। তো ফার্স্টে আমরা দুইটা সহজ ম্যাথ দিয়ে শুরু করব। কোনো কিছুর মোট পরিমাণ থাকলে এবং অনুপাত দেওয়া থাকলে আলাদা আলাদা বের করার নিয়ম। ধরেন আমি একটা পাত্র নিলাম, এই পাত্রে বালু আছে, সিমেন্ট আছে। টোটাল আমি বললাম 40 কেজি। টোটাল কত? 40 কেজি। হ্যাঁ, কী কী আছে? বালু আর সিমেন্ট। বললাম বালুর অনুপাত 4, সিমেন্টের 1। তাহলে কতটুকু বালু আছে কতটুকু সিমেন্ট আছে বোঝার উপায়টা কি? বা আপনি শরবত তৈরি করলেন, শরবতে পানি চিনি থাকে, তাহলে পানি কতটুকু চিনি কতটুকু এটা আপনি জানেন না, কিন্তু আপনি মোট পরিমাণ জানেন আর অনুপাত জানেন। তাহলে কতটুকু চিনি কতটুকু পানি এটা কিভাবে বের করবেন? তার মানে কোনো কিছুর মোট যদি আমরা জানি আর অনুপাত যদি জানি তাহলে আলাদা আলাদা বের করার নিয়মটা কি এটা আমরা দেখতে চাই। তো কিভাবে বুঝতে পারবো? মোট পরিমাণ দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, আলাদা বের করার জন্য আগে অনুপাত যোগ করতে হবে। এই এক নিয়মে কিন্তু শত শত ম্যাথ করা যায়, এটা কিন্তু শেখাই লাগবে। অনুপাতের যোগফল, এই যে রাশি দুইটা যোগ করেন, অনুপাতের যোগফল 5। এই কথাটার মানে হলো যে এই মিশ্রণে মোট 5টা ভাগ হবে। বলছে বালির পরিমাণ, টোটাল 40 কেজির মিশ্রণ, 40 কেজির মধ্যে 5টা ভাগ হবে, 5 ভাগের 4 ভাগ হচ্ছে বালি। আবারও বলছি, আপনি অনুপাত যোগ করবেন, 40 কেজির মধ্যে 5টা ভাগ হবে, 5 ভাগের 4 ভাগ হচ্ছে বালি, 32 কেজি। এখন 40 কেজির মধ্যে বালু যদি 32 কেজি হয়, সিমেন্ট 8 কেজি, এটা বোঝা যায়। মুখোমুখো করতে পারেন বা ক্যালকুলেশন আপনি করতে পারেন। কিভাবে করবেন? সিমেন্টের পরিমাণ 40 কেজির মধ্যে 5টা ভাগ হবে, 5 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট, মানে যেটা বের করবেন তার অনুপাত উপরে দিবেন, 8 কেজি। তাহলে অ্যান্সার শেষ। খুবই সহজ। এই একটা নিয়ম যদি না শেখেন আপনি আজকের ক্লাসের কিচ্ছু বুঝবেন না। এবং এই একটা নিয়মে বহুত কিছু করা যায়। আবারও বলছি, এটা কোন নিয়ম? কোনো কিছুর মোট পরিমাণ যদি জানি, অনুপাত যদি জানি, আলাদা আলাদা বের করার নিয়ম। আরেকটা ম্যাথ দেখি। 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত দেওয়া আছে, ওই মিশ্রণে পানির পরিমাণ কত? তাহলে আগে অনুপাত যোগ করতে হবে। যোগফল 7 + 3 10। অনুপাতের যোগফল 10 মানে 10টা ভাগ হবে। এবার পানি চাইছে, পানি, এখানে অ্যাসিড চাই না, পানি চাইছে। 60 লিটারের মধ্যে 10টা ভাগ হবে, 10 ভাগের 3 ভাগ হচ্ছে এই যে এটা পানি, এটা অ্যাসিড, তাহলে 3 ভাগ হচ্ছে পানি, 18 লিটার। অ্যান্সার শেষ। এবার আপনাদের কাছে আমার কোশ্চেন আছে, সেটা হলো এখানে যদি অ্যাসিড বলতে, অ্যাসিড কত হবে এটা কমেন্টে বলতে হবে। অ্যাসিড কত? অ্যাসিড আপনারা কমেন্টে বলবেন অ্যাসিড কত। সর্বোচ্চ সময় 20 সেকেন্ড, সর্বোচ্চ। আপনারা বলবেন অ্যাসিড কত। পাটিগণিত শেষ হবে আর 1-2টা ক্লাসের মধ্যে। এই সপ্তাহে পাটিগণিত শেষ, এই সপ্তাহে পাটিগণিত শেষ, ঠিক আছে? আমি প্রশ্ন করছি অ্যাসিড কত। এটা তো মুখোমুখি বের করা যায়। 60 লিটারের মধ্যে পানি যদি 18 লিটার হয় তাহলে অ্যাসিড বের করতে পারবেন না? 60 - 18। অথবা আপনি যদি এভাবে করতে চান যে 60 লিটারের মধ্যে 10টা ভাগ হবে, 10 ভাগের 7 ভাগ এসিড, এই যে এসিডের অনুপাত 7, 42। এটা কিন্তু দুইভাবে করা যায়, এভাবেও করতে পারেন, অথবা আপনি টোটাল মিশ্রণের 18 লিটার পানি, তাহলে মিশ্রণ থেকে 18 বাদ দেন, বাকিটা এসিড। তাহলে আমরা এইটা কি পারবো? এইটা যদি পারি তাহলে আমরা ম্যাথ শুরু করতে পারি। এবার আমরা মেইন অঙ্ক শুরু করব। আবারও বলছি,
আমি যে শর্টকাটগুলো লিখছি এগুলো শেখার দরকার নাই, কারণ এই ম্যাথগুলা একটা বেসিক নিয়ম শিখলে সব করা যায়। আপনি যদি এক নিয়মে সব পারেন তাহলে আপনার আলাদা আলাদা এগুলো টেকনিক শেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এক টেকনিকে আপনি সব ম্যাথ পারবেন, এক নিয়মে বেসিকটা শিখবেন। এইগুলা যে বলছি না, দুটি অনুপাত দেওয়া থাকবে, তারপরে অনুপাত একে অপরের ব্যস্ত অনুপাত, এগুলো শুধু টেকনিকের জন্য। বেসিক জিনিসটা কি, যে ভাই দুইটা অনুপাত থাকবে, কিছু একটা মিশাইতে হবে আমাদের। তো শুরু করি। 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? তাহলে ফার্স্টে আমরা কি করব, আমাদের এই মিশ্রণের যে বড় বড় অঙ্ক চেনার উপায় কি, দুইটা অনুপাত থাকবে। আগের ম্যাথে দেখেছি একটা ছিল, এবার দুইটা থাকবে। তো শুরুতে যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে যে 60 লিটারের মধ্যে কতটুকু কেরোসিন আছে, কতটুকু পেট্রোল আছে। একটু আগে যেভাবে করলাম, তাহলে আমরা অনুপাত যোগ করব। একটা ম্যাথ শিখেন, সব পারবেন। 10 পাইলাম। এবার আমাদের কি বের করতে হবে, কেরোসিন আছে 60 লিটারের মধ্যে 10টা ভাগ হবে, 10/7 42। পেট্রোল 60 লিটারের মধ্যে 10টা ভাগ, 10/3 পেট্রোল 18। তাহলে আমার কিন্তু প্রথম কাজটা শেষ। এই প্রথম কাজটা সবসময় করে ফেলতে হবে, অর্থাৎ এই মিশ্রণটায় কতটুকু কি আছে এটা বের করে নিতে হবে। এরপর খেয়াল করবেন প্রশ্নে কি মিশাইতে বলছে, পেট্রোল। আচ্ছা, একটু আমি প্র্যাকটিক্যাল দেখাই। এটা একটা মিশ্রণ, এটা একটা মিশ্রণ, এখানেও কেরোসিন পেট্রোল আছে, এখানেও কেরোসিন পেট্রোল আছে। হ্যাঁ, আমি এই মিশ্রণটায় আমি নতুন করে পেট্রোল মিশাইলাম, তাহলে নতুন একটা মিশ্রণ বানাইলাম। আচ্ছা, আমি একটা বাটিতে পেট্রোল আর কেরোসিন আছে, সেখানে যদি আমি পেট্রোল মিশাই, তাহলে কেরোসিনের কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কেরোসিনের কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ আমি তো শুধু পেট্রোল মেশাচ্ছি। হ্যাঁ, কিছুটা চেঞ্জ হবে, অনুপাতের সাপেক্ষে হিসাবটা বাড়বে কিন্তু, বা কমবে। কিন্তু আমি এই মিশ্রণের মধ্যে শুধু পেট্রোল ঢালতেছি, তাহলে আমার পেট্রোলটাই চেঞ্জ হবে। তাহলে সোজা কথা, আমি কি পাইলাম, কেরোসিন পাইলাম 42, পেট্রোল পাইলাম 18। এবার প্রশ্নে যেটা মিশাইতে বলবে তার সাথে আমি X লিটার মেশাবো। এটা কেরোসিন, এটা পেট্রোল। প্রশ্নে পেট্রোল মিশাইতে বলছে না, পেট্রোলের সাথে আমি ধরলাম যে X লিটার মেশাইতে হবে। আমি ধরে নিলাম X লিটার মেশাইতে হবে। তাহলে কেরোসিন আর পেট্রোলের অনুপাতটা হয়ে যাবে কত, 3:7। এই লাইনটা যারা বুঝি নাই, আর একবার এই মিশ্রণে কতটুকু কেরোসিন কতটুকু পেট্রোল বাইর করছি, কেরোসিন পেট্রোল লিখছি। যেটা মিশাইতে বলবে তার সাথে এক্স লিখবো। আমি ধরলাম যে আমি এখানে X লিটার পেট্রোল মিশাবো। যদি বলতো কেরোসিন, তাহলে কেরোসিনের সাথে এক্স লিখতাম। যখনই আমি এখানে X লিটার পেট্রোল মিশাইলাম, অনুপাতটা এটা হয়ে যাবে। এবার অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে ভগ্নাংশ। আর আরে গুণ করেন, 54 3x 7×14 4, হাত থাকে 1 29। ঠিক আছে। থ্রি এক্স সমান অতএব x সমান 80 লিটার হচ্ছে অ্যান্সার। এই একটা বেসিক নিয়ম বুঝলে সব ম্যাথ পারবেন। এগুলো আপনার কিচ্ছু মনে রাখতে হবে না, আমি আরেকবার বুঝাবো। মিশ্রণের যে বড় অঙ্ক চেনার উপায় হলো, দুইটা অনুপাত থাকবে। আপনি প্রথম অনুপাতটা ব্যবহার করে এই মিশ্রণে কতটুকু কোনটা আছে বের করবেন, তারপর লিখবেন। লেখার পর যেটা আপনাকে মিশাইতে বলবে তার সাথে X লিটার মিশাইবেন। পেট্রোল বলছে, পেট্রোলের সাথে X, এই অনুপাতটাই হয়ে যাবে এইটা, X এর মানটা বের করবেন, হয়ে গেল। এবার যদি কেউ চায় যে ভাই না, এত করে কঠিন করে আমার সময় নাই, তাহলে আমি একটু শর্টকাটে করতে চাই। শর্টকাট টেকনিকটা কি, দেখেন প্রথম অনুপাতটা 7:3 আর পরেরটা 3:7, মানে ব্যস্ত অনুপাত আকারে দেওয়া আছে। যদি ব্যস্ত অনুপাত আকারে থাকে তখন আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারবেন। মোট পরিমাণ 60, অনুপাতের ছোট সংখ্যা, এই অনুপাত দুটোর মধ্যে ছোট কে, 3 না 7? 3। অনুপাতের পার্থক্য, এই যে অনুপাতের পার্থক্য কত, 7 আর 3-এর পার্থক্য কত, 4। এটা হলো শর্টকাট। তাহলে শর্টকাটও দেখাইলাম, বেসিক নিয়মটাও দেখাইলাম। তাহলে এই শর্টকাট আপনি কখন ব্যবহার করতে পারবেন, যখন ব্যস্তানুপাত থাকবে। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? সব ম্যাথ এই একই নিয়মে করতে পারবেন, সব ম্যাথ একই নিয়মে হবে। বুঝতে পারছি কিনা?
আরেকটা ম্যাথ দেখাই, হ্যাঁ। যেমন এটা দেখেন, আমার টেকনিক দরকার না, আমি আগে বেসিকে শিখাবো। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। আমরা আগে বেসিক নিয়মে করি। তো ফার্স্টে দেখবো যে সোনার গহনায় কতটুকু সোনা আছে, কতটুকু তামা আছে, তাহলে অনুপাতের যোগফল। 3 + 1 4। তাহলে সোনা আছে 16 গ্রামের মধ্যে 4টা ভাগ হবে, 4 ভাগের 3 ভাগ, 12 গ্রাম। এবার 16 গ্রামের 12 গ্রাম যদি সোনা হয়, বাকিটা তামা। অথবা আপনি এভাবে বের করতে পারেন, 16 এর 4 ভাগের 1 ভাগ, 4 গ্রাম। তাহলে আপনি দেখেন, এই যে সোনাও পাইছেন, তামাও পাইছেন। এবার আপনাকে কি সোনা মেশাইতে বলছে নাকি তামা? কথা বলে না, সোনা মেশাইতে বলছে। তাহলে সোনার সাথে x গ্রাম মেশাইলাম, ধরলাম আমি x গ্রাম মেশাবো। যদি তামা বলতো তামার সাথে মিশাইতাম, এটা মেশাইলে অনুপাত এটা হয়ে যাবে। তাহলে আপনার ধাপ কয়টা? কোনটা কতটুকু আছে বের করবেন, যেটা মিশাইতে পারবে তার সাথে x যোগ করে দিবেন, সমান দ্বিতীয় অনুপাত লিখবেন। এর থেকে সহজ নিয়ম আর নাই। আর গুণ করলে এক পাশে 12 + x, 4 × 16, x এর মানটা হচ্ছে 16 - 12, 4। অ্যান্সার হচ্ছে 4। আর কেউ যদি শর্টকাটে করতে চায় তাহলে সে কিভাবে করবে? এইটার শর্টকাট আবার আলাদা। এই শর্টকাটটা আপনি কখন ব্যবহার করতে পারবেন সেটা একটু আপনাদের আমি দেখাই দিচ্ছি। খেয়াল করেন, সোনা তামা 3:1 ছিল, পরে 4:1 হয়েছে। তার মানে তামার কোনো চেঞ্জ হয় নাই, শুধু সোনার চেঞ্জ হয়েছে। যদি একটা এরকম অনুপাত ঠিক থাকে, মানে একটা রাশি যদি ঠিক থাকে, চেঞ্জ না হয়, একটির মান অপরিবর্তিত থাকে, তখন টেকনিকটা কি? মোট পরিমাণ 16, প্রথম অনুপাতের যোগফল, প্রথম অনুপাত যোগ করেন, 3 আর 1 4। অনুপাত দেওয়ার পরবর্তীতে সংখ্যার পার্থক্য, মানে চেঞ্জ কতটুকু? 1। তাহলে 4 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? শর্টকাট টেকনিকটা যারা বোঝেন নাই, মোট পরিমাণ 16, প্রথম অনুপাতের যোগফল 3 আর 1 যোগ করলে 4, ইন্টু পার্থক্য, চেঞ্জ কতটুকু, 3 থেকে 4 হয়েছে, মানে পার্থক্য কত? 1, সে 1 লিখলাম। এই পর্যন্ত বুঝলে ডান লিখবেন। আবারও বলছি, এই পর্যন্ত বুঝলে ডান লিখবেন কষ্ট করে। দ্রুত বলেন বুঝছেন কিনা, দ্রুত বলতে হবে। দ্রুত দ্রুত। অনেক সহজ না, একদম ইজি, কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। বিসিএসপিলিতে আসছে, প্রাইমারিতে, নিবন্ধনে, এটিওতে, ঘুরাইয়া ফিরাইয়া সব জায়গায় এগুলোই আসে। কঠিন ম্যাথও দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। আর যখন অনুপাতগুলো ভিন্ন হবে তখন কিন্তু টেকনিকে কাজ হবে না, বেসিক নিয়ম সেম। 32 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত, এখানে খেয়াল করবেন, বলে অনেকে এই অকটেন আগে ভাবে, কিন্তু অনুপাতের ক্ষেত্রে পেট্রোল আগে বলা, অকটেন পরে বলা। তো যাই হোক, পেট্রোল অকটেনের অনুপাত দেওয়া আছে, এতে আর কত অকটেন মেশালে এত হবে। তো আমরা বেসিক নিয়ম তো সেম ভাই, বেসিক নিয়ম আগের মতোই করব। আমরা দেখব যে 32 লিটারের মধ্যে কতটুকু পেট্রোল আছে, কতটুকু অকটেন আছে, তাহলে অনুপাতের যোগফল। 5 + 3 কত? 8, সরি, হ্যাঁ 8। এবার দেখতে হবে কতটুকু পেট্রোল আছে। 32-এর মধ্যে 8টা ভাগ, 8 ভাগের 5 ভাগ, 20। তাহলে লিখলাম পেট্রোল, লিখলাম অকটেন। এবার কি মেশাইতে বলছে? অকটেন মেশাইতে বলছে। তাহলে অকটেনের সাথে আমরা এক যোগ করে দিব, অনুপাতটা কত হবে? 4:5 হবে। সব ম্যাথের এক নিয়ম ভাই, অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে ভগ্নাংশ। 48 + x,
ও আচ্ছা, 4 12 48 আর 4x হবে না? 4 12 48 4x, তাহলে x এর মান হচ্ছে 52/4, 13। অ্যান্সার 13। শেষ। তাহলে এগুলো করবেন। এখানে কিন্তু আবার টেকনিক হবে না। কেন টেকনিক হবে না সেটাও বুঝাই বলি। পেট্রোল ছিল 5, হয়ে গেছে 4, তাহলে চেঞ্জ হয়েছে। অকটেন ছিল 3, হয়ে গেছে 5, চেঞ্জ হয়েছে। এটাও টেকনিক আছে, কিন্তু সেই টেকনিকে আবার সব ম্যাথ মিলে না, এই জন্য করাবো না। ঠিক আছে, সুন্দর করে তো লেখার সময় থাকে না, যে চেষ্টা করবো। খেয়াল করেন, এই অঙ্কটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। অর্থাৎ আপনি যদি এই চ্যাপ্টার খুলে দেখেন, দেখবেন যে এই ম্যাথটা করতে একটু প্রবলেম হচ্ছে। বাট এটা খুবই সহজ একটা কোশ্চেন, একটু বড়, বাট বুঝে বুঝে আমরা পড়বো। 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে? প্রথমত এখানে অনুপাত নাই, তো অনুপাত না থাকার কারণে আমরা অনুপাতের স্টাইলে করতে পারতেছি না। 64 কিলোগ্রামের মধ্যে তার একটা মিশ্রণ, মানে একটা পাথর বা টুকরা, এর মধ্যে বালু আছে, কি আছে, বালু প্লাস পাথর আছে। তো বালি 25%, তো এটার মাধ্যমে আমরা বালিটা বের করি। পরিমাণ, তাহলে 64 এর 25% বালি হবে, আমাকে বলে দিছে। তাহলে 64 এর মানে গুণ 25%, মানে 25/100। 25 দিয়ে 100 ভাগ করলে 4, 4 দিয়ে 64 ভাগ করলে কত, 4 4 কত, আমরা 25 দিয়ে 100কে ভাগ করলাম, তাই না? 16, 64, 16। তাহলে 16 কি বলবো আমি, কেজি বা কিলোগ্রাম। এখন খেয়াল করেন, 64 কেজির মধ্যে 16 কেজি যদি বালু হয়, চৌষট্টির মধ্যে যদি 16 কেজি বালু হয়, তাহলে আপনার পাথর কত বলেন তো? 64 এর মধ্যে যেটা বালু সেটা যদি আপনি বাদ দেন, তাহলে বাকি 48 কেজি হচ্ছে আপনার পাথর। এইটাকে বুঝতে হবে যে আমাদের যে টুকরাটা আছে, এই টুকরার ভিতরে কতটুকু বালু কতটুকু পাথর, সেটাকে বুঝতে হবে। আমি একটা ম্যাথ 2 বার 3 বার রিপিট করি, এবার এখানে না বোঝার কিছু নাই। কথা বুঝতে পারছেন? একটা ম্যাথ 2 বার 3 বার রিপিট করি, তাহলে আপনার এখন একটা ম্যাথ করাই তার বসে থাকা যাবে না, এটা তো শেষ করতে হবে। যাই হোক, যথেষ্ট স্লো করাবো, সমস্যা নেই। ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করেন, অতিরিক্ত কমেন্ট করা দরকার নেই। 64 কেজির মধ্যে বালু আর পাথর আছে, তাহলে কতটুকু বালু কতটুকু পাথর, মানে তাহলে এখান থেকে আপনি এই বিষয়টা শিখতে পারলেন যে মিশ্রণের যে অঙ্কই থাকুক না কেন, আপনার কাজ হলো ওইটার মধ্যে কতটুকু কী আছে বের করে ফেলা। সেটা আপনি অনুপাত স্টাইলে করেন নাকি পার্সেন্টেজ স্টাইলে করেন, আপনার ইচ্ছা। তাহলে 64 কেজির মধ্যে বালি আছে 16 কেজি, পাথর আছে 48 কেজি, এই দুইটা জিনিস আগে বোঝা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কতটুকু বালি আছে কতটুকু পাথর আছে এইটা আগে বের করতে হবে। করলাম, করার পরে প্রশ্নে বলছে কি, কত কিলোগ্রাম বালি মিশাইলে। আচ্ছা, আমি যদি এই টুকরোর মধ্যে বালু মিশাই, পাথরের কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তো আমরা সেইটা নিয়েই কাজ করব। অর্থাৎ প্রথম মিশ্রণে পাথর আর দ্বিতীয় মিশ্রণের পাথর সমান হবে, এটা যারা বুঝি নাই। যেহেতু আমি এই টোকরার ভিতরে শুধু বালু ঢালবো, তাহলে পাথর আগেও যা ছিল এখনও তাই থাকবে, পাথরের কোনো চেঞ্জ হবে না। কিন্তু দ্বিতীয় মিশ্রণের রেসপেক্টে বা সাপেক্ষে পরিমাণটা আমরা বলতে পারি 40%, কিন্তু পাথরের অরিজিনালি কোনো চেঞ্জ হবে হবে না। আবারও বলছি, প্রথম থেকে বলি, 64 কেজির মধ্যে কতটুকু বালু আছে কতটুকু পাথর আছে বের করতে হবে। বের করার পরে এবার কনসেপ্টটা খেয়াল করেন, এখানে যেহেতু আপনি শুধু বালু মেশাচ্ছেন, তাহলে পাথরের কোনো চেঞ্জ হবে কি না? আপনি তো শুধু বালু মেশাচ্ছেন, পাথরের কোনো চেঞ্জ নাই, তাহলে প্রথম মিশ্রণে যে পাথর হবে আর দ্বিতীয় মিশ্রণে পাথর সমান হবে।
আচ্ছা, তাহলে প্রথম মিশ্রণের পাথর কত? 48। আর দ্বিতীয় মিশ্রণের পাথর কত? বলছে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে। এবার আসে নতুন মিশ্রণ কি, এবার আসে নতুন মিশ্রণ জিনিসটা কি। আমার মিশ্রণ ছিল 64 কেজি। বলছে কত কেজি বালু মিশাবেন? আমি ধরলাম যে এক্স কেজি আমি বালু মিশাবো, তাহলে মিশ্রণটা এখন 64 প্লাস এক্স হবে কিনা। আবারও বলছি, ধরেন আপনার মিশ্রণ বা একটা পাত্রে 64 কেজি টোটাল একটা মিশ্রণ আছে, এর মধ্যে আপনি এক্স কেজি বালু ঢাললেন, তাহলে মিশ্রণটা হবে 64 প্লাস এক্স, এটা নতুন মিশ্রণ। তাহলে নতুন যে মিশ্রণ, এই মিশ্রণের সাপেক্ষে 40% বালু হবে। আর একবার বুঝাই দিই, আপনি এই মিশ্রণে শুধু পাথর ঢালবেন, সরি দুঃখিত, বালু ঢালবেন, তাহলে পাথর টুকরার কোনো চেঞ্জ হবে না। আপনি এই মিশ্রণে শুধু বালু ঢালবেন, তাহলে আগেও পাথর যা ছিল পরেও পাথর তাই থাকবে। আগের পাথর কত? 48। পরের পাথর কত? নতুন মিশ্রণে পাথর 40% হবে। নতুন মিশ্রণ হচ্ছে এইটা, এর 40% হবে। এবার আমরা ক্যালকুলেশন করি। 48 64 প্লাস এক্স, 40% মানে 40 এর নিচে 100, 20 দিয়ে ভাগ করলে 2 আর 5, তাই না? তাহলে 48 উপরে 2 এর সাথে এটা গুণ, আর নিচে 5, এই পাশে চলে আসবে এটা, এখানে কত হচ্ছে 128 না? আর একবার বোঝাবো, টেনশনের কোনো কারণ নেই। এক্সের মানটা কত হবে? 112 অর্ধেক না, 56 কেজি। অ্যান্সার শেষ। এখন যারা বোঝেন নাই, আমি আর একবার লাস্ট একবার রিপিট করি, প্রথম থেকে একবার রিপিট করে দিই যাতে কিছুটা হলেও বুঝতে পারেন। 64 কেজি, এই 64 কেজির মধ্যে আমি এক্স কেজি বালু ঢাললাম। এটা প্রথম মিশ্রণ, এটা দ্বিতীয় মিশ্রণ বা নতুন মিশ্রণ। এখানে আপনার বালু আছে 16 কেজি, এখানে পাথর আছে 48 কেজি। দ্বিতীয় মিশ্রণে পাথর চেঞ্জ হবে না, কিন্তু মিশ্রণটা যখন বেড়ে যাবে তার সাপেক্ষে পাথর 40% থাকবে, সেটা বুঝাইছে। যেহেতু পাথরের কোনো চেঞ্জ হবে না, তাহলে দুই পাথরের মধ্যে আমরা সমান চিহ্ন রাখতে পারি, এখানকার পাথর এখানকার পাথরের মধ্যে। ক্লিয়ার? তাহলে প্রথম মিশ্রণে পাথর 48, দ্বিতীয় মিশ্রণে পাথর কত হবে? নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে 40%। এটা আপনার নতুন মিশ্রণের 40% পাথর হবে। এখানে এক্স এর মান বের করছি, শেষ। একজন বলছে কি, এখানে নতুন মিশ্রণের 40 প্লাস এক্স কেন দিলাম, শুধু 40% দিলে সমস্যা কি? মানে শুধু 40% কেন দিবেন আপনি? মানে ধরেন আপনার লজিক অনুযায়ী 40% কেন দিবেন? আমি আবার আমার অ্যান্সারটা দিই, আমি কেন দিলাম। প্রশ্নে বলছি কি, নতুন মিশ্রণ, নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে, তাহলে নতুন মিশ্রণের 40%। এবার আর একটা লজিকে বাংলায় আসেন, মানে সরাসরি আসেন। একটা পাত্র 64, আরেকটা পাত্র ধরেন 64, এখানে এক্স কেজি ঢাললেন, তো আগে 64 ছিল, এখন এক্স কেজি যখন বালু ঢালছেন তখন কি এখানে বাড়ছে কিনা? বাড়ছে। তার সাপেক্ষে পাথরের একটা পার্সেন্টেজ বলা আছে। পাথর কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এই মিশ্রণটা যখন বেড়ে গেল তার সাপেক্ষে পাথরের কথা বলা হয়েছে। তো আপনি আন্দাজে যদি 40% লেখেন, তাহলে এটা ধরেন 48 সমান 40%, এটা দিয়ে আমি কি বের করবো? এখান থেকে কি বের হইতে পারে? কিছুই বের হইতে পারে না। অজানা জিনিসকে তো রাখতে হবে, এক্স অজানা, এটার কোনো শর্টকাট নাই। সব ম্যাথে শর্টকাট হয় না। শর্টকাট যারা শিখবেন নিশ্চিত তাকে পরীক্ষা হলে ধরা খাইতে যাচ্ছেন, 100% গ্যারান্টি। আমি কি বোঝাইতে পারছি? আপনি কোন লাইন বোঝেন না আমাকে বলেন, আবারও বোঝাচ্ছি। এই মিশ্রণটা 64 কেজির বালু আর পাথরের, কতটুকু বালু আছে বের করলেন, কতটুকু পাথর আছে বের করলেন, কাহিনী শেষ। যেহেতু এখানে শুধু বালু মেশাচ্ছি, একটু বাস্তবে ভাবতে হবে, চোখ বন্ধ করে একটু বাস্তবে চিন্তা করেন যে একটা বালতিতে আপনি বালি মেশাচ্ছেন, তাহলে পাথরের কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথম মিশ্রণের পাথর আর দ্বিতীয় মিশ্রণের পাথর সমান হবে। প্রথম মিশ্রণের পাথর 48, আর দ্বিতীয় মিশ্রণের পাথরটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাট নতুন মিশ্রণের সাপেক্ষের হিসাবটা করা হয়েছে। নতুন মিশ্রণ কত? 64 প্লাস এক্স, এর 40%, এক্সের মানটা বের করলেন। এরকম আরেকটা ম্যাথ দেখাবো, এটা বুঝছেন কিনা বলেন। আবারও বলছি, যদি আপনি কোনো লাইন না বোঝেন আমাকে বলতে পারেন, আমি রিপিট করব। সময় দিলাম, দেখেন ভালো করে।
কোনো সমস্যা আছে কারো? যে বাস্তবে চিন্তা করতে হবে। ওকে, এবার সেম কোশ্চেন, সেম বলতে একটু কথা ঘোরানো আছে। 40 কেজি জৈব ও ইউরা সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ 10%, কত কেজি জৈব সার মেশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ 20% হবে? আচ্ছা যাই হোক, আমরা কি চাইছি সেটা হিসাব পরে, আমরা আগে এই যে কতটুকু জৈব সার আছে কতটুকু ইউরিয়া এটা বের করব। 40-এর 10%, তাহলে 40 মানে গুণ 10% মানে কত? 10-এর নিচে 100, 4 কেজি। তাহলে 40 কেজি 4 কেজি যদি জৈব সার হয়, বাকিটা কি? ইউরিয়া। ইউরিয়া কত? 40 - 4 কত হয়? 36 হয়। এই পর্যন্ত আগে বোঝা লাগে যে একটা মিশ্রণে কতটুকু কি আছে। 40 কেজি 10% যদি জৈব সার হয়, তাহলে জৈব সার আছে 4 কেজি, ইউরিয়া আছে 36 কেজি। এবার বলছে কি, কত কেজি জৈব সার মেশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ 20% হবে। আগের ম্যাথে কিন্তু এরকম ছিল না। আগের ম্যাথে মিশাইছে বালু, কিন্তু হিসাব দেওয়া ছিল পাথরের। আর এবার মিশাইছেও জৈব সার, হিসাবও দেওয়া হচ্ছে জৈব সারের। তার মানে এখানে এরকম হবে, জৈব সার সমান জৈব সার। আচ্ছা, জৈব সার আমাদের কত? 4 কেজি। তাহলে আমি আর x কেজি মিশাইলাম, এখানে x পেলাম। এটা কি মোট জৈব সার? এটা কি মোট জৈব সার, তাই না? আবার হিসাব কথাটা আবারও বলছি। আমি ধরলাম, আমাকে বলছে কি যে কত কেজি জৈব সার মেশাবো। আমি বললাম যে আমি x কেজি জৈব সার মেশালাম, x কেজি জৈব সার মেশাতে হবে, আমি এটা ধরে নিলাম সাপোজ। তাহলে আমার জৈব সারটা কত হচ্ছে আলটিমেটলি? 4 কেজি আমার ছিল, আমি x কেজি ঢাললাম, তাহলে এটা একটা জৈব সার। হিসাব আলাদা করে হিসাব করতেছি। আবার মিশ্রণের সাপেক্ষে মিশ্রণ কত? 40 কেজি তো আমার আছে, তাই না? এর সাথে x কেজি মিলে নতুন মিশ্রণ, এর 20%। এখন এই ম্যাথটা যারা বোঝেন না, x কেন দুই পাশে গেল, মানে এখানে আমি মোট জৈব সার হিসাব করছি, আর এখানে মিশ্রণের সাপেক্ষে জৈব সার হিসাব করছি, দুইটাই কিন্তু জৈব সার। যারা বুঝি নাই, 4 কেজি আমার ছিল, আমি যদি x কেজি ঢালি, তাহলে এটা কি টোটাল জৈব সার হবে কি না? হবে। আর পার্সেন্টেজের হিসাব যদি হিসাব করি, আমি কতটুকু কয় পার্সেন্ট এখানে জৈব সার আছে, তাহলে কি হবে? নতুন মিশ্রণের 20%। এবার ক্যালকুলেশনটা করি, আবার বোঝাচ্ছি, সমস্যা নেই। কুড়ি প্লাস 5x, 40 প্লাস x, এই x এই পাশে বিয়োগ হবে 40 - 20, তাহলে 4x সমান হচ্ছে 20, x এর মানটা হচ্ছে 5, x এর হচ্ছে 5 কেজি। যারা বুঝি নাই, প্রথম থেকে আর একবার রিপিট করতেছি, প্রথম থেকে। 40 কেজির মধ্যে কতটুকু যৌগ আছে কতটুকু ইউরিয়া আছে, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা হইলে আমি এখানে কেন আমি x যোগ করলাম, তাই তো? এটা আমি জবাব দিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। চল্লিশ কেজির মিশ্রণ, আর এখানে 40-এর সাথে x আমি যোগ করলাম, নতুন মিশ্রণ। x কেজি আমি জৈব সার মেশাইলাম, আমি দুইটাই জৈব সার নিছি। এটা হলো আলাদা করে কত জৈব সার হয় টোটাল। 4 কেজি জৈব সার আমার আগে ছিল, আমি x কেজি মিশাইলাম, তাহলে এটা কি হলো? মোট জৈব সার। আর এটাকে কি, এটা কোন জৈব সার? এটা হলো মিশ্রণের সাপেক্ষে, মানে একটা পাত্রে যখন আমি জৈব সার আর ইউরিয়া সার রাখতেছি, ওই পাত্রের সাপেক্ষে কতটুকু জৈব সার হচ্ছে। এইটাও যেহেতু জৈব সার, এটাও জৈব সার, আমি এই জন্য সমান লিখতে পারি। সোজা কথা, এখানে আমি জৈব সারের আলাদা হিসাব নিছি, যে 4 কেজি জৈব সার আমার আগে আসছে আর x কেজি ঢাললাম, তাহলে এই জৈব সার আমি পাবো। আর এই জৈব সারটা মিশ্রণের সাপেক্ষে পার্সেন্টেজ, শতকরা কতটুকু, দুইটাই যেহেতু জৈব সার, এখানেও যে জৈব সার হবে, এখানে একই জৈব সার হবে, তাই না? আমার 4 কেজি জৈব সার ছিল আর x কেজি ঢাললাম, এটা মোট জৈব সার, তা লিখলাম। আর এটা মিশ্রণের সাপেক্ষে জৈব সার, শেষ। x কোথা থেকে পাইলেন? এটা আপনি ঢালতেছেন। ধরেন আপনার 4 কেজি আছে আর 5 কেজি ঢাললেন, কত লিখ? 4 আর 5 আপনি 9 বলবেন, তাহলে 4 কেজি আপনার ছিল, x কেজি ঢাললেন, তাহলে এটা কি? মানে এই এক্সটাকে আমরা আলাদা করে একবার হিসাব করতেছি জৈব সারের সাথে, আর এখানে এক্সটাকে আমি পুরো মিশ্রণের সাথে হিসাব করতেছি। বুঝতে পারছেন?
ধরেন আপনি বাসায় একটা কিছু মিষ্টি জাতীয় বানাবেন, তো ধরেন আপনার 4 কেজি দুধ আছে, আপনি আরও 1 কেজি দুধ দিলেন, তাহলে কত হইলো? 5 কেজি। সেটা আপনি যোগ করে বলবেন না যে আপনার মোট 5 কেজি দুধ। এবার যদি আপনি বলেন যে ওই পাত্রে দুধও আছে পানিও আছে, তাহলে আপনি বললেন যে নতুন যে মিশ্রণটা আমার হয়েছে, এই মিশ্রণের সাপেক্ষে 20% আপনার দুধ আছে। তাহলে দুইটাই কিন্তু দুধের কথাই বলতেছেন। একবার আপনি দুধটাকে আলাদা হিসাব করতেছেন, একবার মিশ্রণের সাপেক্ষে করতেছেন। কথা বুঝতে পারছি আমি? আর কোনো কোশ্চেন আছে? মোট জৈব সার মানে আগে যতটুকু ছিল আর এখন যেটা মিশাইলেন, এটা হলো টোটাল। আর এটা কি? এটা হলো নতুন মিশ্রণের রেসপেক্টে কতটুকু হচ্ছে। দুইটাই জৈব সার, তাই সমান লেখা যায়। একই জিনিস দুই পাশে না হলে সমান লেখা যায় না। এখন বলতে পারেন আমি যদি শুধু চাল লিখতাম তাহলে তো মোট জৈব সার হইতো না, এটা ভুল হইতো। আমার তো জৈব সার বাড়ছে, X কেজি বাড়ছে। বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে আর? বুঝতে পারছেন কিনা বলেন? কথা বলতে হবে তো। এটা একটা সহজ হিসাব, এত পেঁচানো যাবে না। 4 কেজি ছিল, আরো X কেজি ঢালছেন। এক্স কি ঢালছেন? এটা আপনি জৈব সার ঢালছেন। টোটাল জৈব সার এটা কিনা বলেন? লিখলেন। এটা কোন জৈব সার? এটা হলো এই যে নতুন যে মিশ্রণ, 40 কেজির সাথে X কেজি ঢালছেন, এই নতুন মিশ্রণে 20%, দুইটাই জৈব সার। আচ্ছা, এবার আমরা অনুপাত বের করা শিখবো। তো অনুপাত বের করা শেখার আগে আর কোনো পেজ মিসিং আছে কিনা? হ্যাঁ, অনুপাত বের করব আমরা একটা নতুন স্টাইলে, সেটা হলো এলিগেশন নিয়ম। এটা হয়তো অনেকে আগে শিখতেও পারেন, নাও শিখতে পারেন। এই নিয়মটা আবার কি, আমি একটু বাম সাইড এটার বেসিকটা দেখাই। ধরেন আমি এখানে X টাকা দরের চা কিনলাম, এখানে Y টাকা দরের চা কিনলাম, মানে এটা ভালো চা কিনলাম আর মিডিয়াম চা কিনলাম। এটা মিলাই আমি Z টাকা দামে বিক্রয় করলাম। তাহলে আমার কত দামে মিশাইলে গড়ে Z টাকা হবে, এটা বের করার উপায় হলো কত অনুপাতে মিশাইলে বের করার উপায় হলো এটার পার্থক্য এখানে আনবেন। X - Z বা Z - X, এটা পার্থক্য এখানে আনবেন। এটাই হলো অনুপাত। যেমন আমরা 60 টাকা দরের চা আনছি, ভালো চা, 40 টাকা দরের মিডিয়াম চা আনছি, এই দুইটা মিশিয়ে গড়ে আমরা 52 টাকায় বিক্রয় করবো। তাহলে অনুপাতটা কি হবে? এখানে কত হয়? 8, এখানে কত হয়? 12। মানে এই 60 আর 52 ডিফারেন্স কত? 8। 40 আর 52 ডিফারেন্স কত? 12। এটাই আমাদের অ্যান্সার। এটাকে ছোট করেন, 4 দিয়ে ভাগ করলে 3 আর 2। যারা বুঝি নাই, মানে আমরা যখন দোকানে, মানে যারা বিজনেস করে তারা কি করে, ভালো পণ্যও কেনে আবার মিডিয়াম পণ্যও কিনে একসাথে মিক্স করে। এখন কি অনুপাতে ভালো আর মিডিয়াম মিশাইলে গড়ে 52 টাকায় বিক্রয় করতে পারে? তাহলে সেই অনুপাতটা বের করার উপায়টা কি? ডিফারেন্সটা নিতে হবে। কোনাকোনে ডিফারেন্স, ডিফারেন্স 8, ডিফারেন্স 12, অ্যান্সার শেষ। যেমন আরেকটা যদি দেখাই, 250 টাকা কেজি ধরে চায়ের সাথে 300 টাকার চা কীরকম মিশাইলে প্রতি কেজি চায়ের দাম 270 টাকা হবে? তাহলে এখানে 250, এখানে 300, দুই পাশে দুইটা লিখবেন, আর মাঝখানে হবে গড় যেটা দাম 270। ডিফারেন্স কত? 20, ডিফারেন্স কত? 30। 10 দিয়ে ভাগ করলে 3:2। এটাকে 10 দিয়ে ভাগ করলে, এটাকে 10 দিয়ে ভাগ করবে। কত সোজা। এবার দেখেন, একটা প্রশ্ন প্রাইমারিতে আসছিল সম্ভবত 2015 বা 15 সালে। এটা এক দোকানদার 15 টাকা 20 টাকা কেজি ধরে দুই ধরনের চা কি অনুপাতে মিশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? তাহলে আমরা 15 টাকার চা কিনলাম, 20 টাকার কিনলাম, মিশাবো কত দামে? 16 টাকা 50 পয়সা। 16 টাকা 50 পয়সা, তাই না?
তাহলে এইটা এখানে এখানে কত হবে? 16 আর 16 দশমিক 15 আর 16.50 পার্থক্য 1.5 টাকা। আর এখানে হবে কত? 3.5 টাকা, 3.50। এটাই আমাদের অ্যান্সার। এখন অনুপাতকে আপনার দশমিক আকারে রাখা যায় না বা রাখতে হয় না, পূর্ণ সংখ্যায় নিতে হয়। যারা বুঝিনি আর একবার বুঝাই দিই। এটা 15 টাকার চা, 20 টাকার চা আমি 16 টাকা 50 পয়সায় বিক্রয় করবো। এটা পার্থক্য কত? 1.5 টাকা। এটা পার্থক্য কত? 3.5 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন এই অনুপাতটাকে আপনার দশমিক আকারে রাখবেন না, পূর্ণ সংখ্যায় নেবেন। তাহলে 2 দ্বারা গুণ করে দেন। আমরা যেমন একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, একইভাবে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কত হবে? 7। 2 দ্বারা গুণ করলে কত হবে? 3। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? বুঝতে না পারলে আরেকবার বুঝাই। দেখেন 15 টাকা, 20 টাকা, 16 টাকা 50 পয়সা, এটা পার্থক্য 1.5 টাকা, আর এটার পার্থক্য হচ্ছে 3.5 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এখন 3.5 মানে কি? 7-এর অর্ধেক। 1.5 মানে কি? 3-এর অর্ধেক। 2 থেকে কাটা দেন, 7/3। এভাবেও চিন্তা করতে পারেন। মানে আমি দশমিক থেকে ভগ্নাংশ বানাইলাম, দশমিক থেকে ভগ্নাংশ বানাইলাম। 1.5 মানে কি? 3-এর অর্ধেক। 3.5 মানে কি? 7-এর অর্ধেক। অথবা আপনি 2 গুণ করতে পারেন। আল্লাহ, 2 কেন গুণ করতে হবে ভাই? 2 কেন গুণ করতে হবে আমাকে বুঝান তো। এটা তো মুখ 3.5 টাকার ডাবল, আপনি জানেন না? আপনাদের আমি সবসময় বলছি, বাস্তবে ভাববেন। এত ম্যাথমেটিক্স শেখার তো দরকার নেই কিছু। 3.5 টাকার ডাবল কত? 3.5 আর 3.5 যোগ করলে কত হয়? 7 হয়। সেটাকে গুণ করতে হবে আপনার। এখন 1.5 টাকা, 1.5 ডাবল কত? 3 টাকা। এটাকে গুণ করতে হবে। আর যদি ইচ্ছা হয় তাহলে 3 দিয়ে গুণে 6, আর 50 পয়সাকে 2 বার গুণ করলে 1 টাকা, তাহলে 7 টাকা হয়। গুণ কেন করতে হবে আমাকে বুঝান। 3.5 টাকার ডাবল করলে কথা, এটা আমরা জানি না? ওকে, লাস্ট। 5,000 টাকার সোনা, 800 টাকার তামা, এই গড়ে আমি 2,000 টাকায় বিক্রয় করতেছি। তাহলে এখানে কত? 3,000। এখানে কত? 1,200। ঠিক আছে। এবার ভাগ করব কত দ্বারা? 100 দ্বারা ভাগ করি। 12:30। তারপর 6 দ্বারা ভাগ করলে 2, 6 দ্বারা ভাগ করলে 5। সোজা কথা, 1,200 আর 3,000 আমাদের অনুপাত আসছে। এটাকে আপনি 100 দ্বারা ভাগ করলে 12, এটাকে 100 দ্বারা ভাগ করলে 30, এটাকে 6 দ্বারা ভাগ করলে 2, এটাকে 6 দ্বারা ভাগ করলে 5। বুঝতে পারছি? হ্যাঁ, ডিফারেন্স বের করবেন। ডিফারেন্স, পার্থক্য বের করবেন। বিয়োগ বলতে পার্থক্য। যেমন এই 5,000 আর 2,000-এর পার্থক্য, 15 আর 16.5-এর পার্থক্য। বিয়োগ বলতে পার্থক্য বের করবেন। বড়টা আগে হবে, মাস্ট বি। এবার করাবো অংশীদারি কারবার। সে কারবার গেল কই? হারাই ফেললাম নাকি? আচ্ছা, একটু অংশীদারি কারবার আবার জিনিসটা কি একটু বুঝাই বলতেছি। অংশীদারি কারবার জিনিসটা হলো, ধরেন আপনারা 3 বন্ধু বা 4 বন্ধু, 3 বন্ধু ব্যবসা শুরু করলেন। কেউ দিল 1,00,000 টাকা, কেউ দিল 50,000 টাকা, কেউ দিল 70,000 টাকা। এখন ধরেন ওই ব্যবসায় আপনার 50,000 টাকাই ব্যবসা হয়েছে, মানে লাভ হয়েছে। তো লাভ কি সবাই সমান ভাগে পাবে? না। যে যেরকম মূলধন দিচ্ছে সেই অনুপাতে টাকা দিচ্ছে। যে 1,00,000 টাকা দিচ্ছে সে একটু বেশি পাবে, তারপর যে 70,000 টাকা দিচ্ছে সে একটু পাবে, আর যে 50,000 টাকা দিচ্ছে সে একটু কম পাবে। মানে যেরকম মূলধন সেরকম লাভ। এটাকে বলা হয় অংশীদারি কারবার। তো 3 বন্ধু ব্যবসা শুরু করছে, 1,200 টাকা লাভ হয়েছে। অনুপাত দেওয়া আছে, কে কত টাকা লাভ পাবে। খুব সহজ, অনুপাতের যোগফল। 15। কয়ের লাভ চাইছে, কয়ের লাভ। টোটাল 1,200 টাকা লাভ হয়েছে। 1,200 টাকার মধ্যে 15টা ভাগ হবে। দুঃখিত, 15 ভাগের 3 ভাগ পাবে ক।
3×5 = 15, 5 24 120, তেমন 240 টাকা। ক পাবে 240 টাকা। কত সহজ! একটি ব্যবসায় ক খ গ এর মূলধন দেওয়া আছে 32:40:48। আমরা অনুপাতটা দেওয়া না, একটু বের করে নিব। হ্যাঁ, কত দিয়ে ভাগ করা যায়? কত দিয়ে পারবো আমরা? 8 দিয়ে পারবো না? 4 × 32, 5 × 40, 6 × 48। 4 না, 8 দিয়ে করলাম। এটাকে 8 দিয়ে ভাগ করলে 4, এটাকে 8 দিয়ে ভাগ করলে 5, এটাকে 8 দিয়ে ভাগ করলে 6। অনুপাতটা বের করে নিলাম, সরাসরি দেওয়া ছিল না। কত? তাদের 30 টাকা লাভ হয়েছে। 30 টাকার মধ্যে সরি, মধ্যে যোগ করি নাই না, 4 + 5 + 6 15। তাহলে ক পাবে, ক এর লাভ 30 টাকার মধ্যে 15টা ভাগ হবে, 15 ভাগের কত আছে? 4 ভাগ পাইবে ক, 8 টাকা। আপনারা বলেন তো খ কত পাবে? খ এর টাকাটা বের করেন তো, খ এর টাকাটা বের করেন। আপনাদের আগামী ক্লাসে পিতা পুত্রের অঙ্ক ক্লাস হবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সবাই থাকবেন। আগামী ক্লাসে পিতা পুত্রের অঙ্কের ক্লাস, ওকে? ক্ষয়েরটা যদি বলি তাহলে কি হবে? 30 টাকার মধ্যে 15টা ভাগ হবে, 15 ভাগের 5 ভাগ পাবে। তাহলে 15 দিয়ে 30কে ভাগ করলে 5 দুগুণে 10 হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা পিতা পুত্র, তার মানে আগামী 1-2টা ক্লাসের মধ্যে কোর্স শেষ, মানে পাটিগণিত শেষ, কোর্স শেষ না, 50% শেষ। তার কোনো কথা আছে, কোশ্চেন আছে? আর আগামী সপ্তাহে পরীক্ষা হবে গড় শতকরা, গড় শতকরা। পরীক্ষায় আপনাদের উপস্থিতি খুবই হতাশাজনক বলা যায়, কিন্তু কিছু করার নেই। পরীক্ষা 4-5টা হয়ে গেছে, চলতে থাকবে, পরীক্ষার কোনো বন্ধ নাই। ঠিক আছে, মিশ্রণের অঙ্ক কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারবেন। আজকে এই পর্যন্তই। কোনো কথা থাকলে বলতে পারেন, নাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর সব ক্লাসে গোছানো আছে, পাটিগণিতের 2টা ক্লাস হইলে 2-3টা, তারপরে হচ্ছে আমরা সাজাই দেবো, পাটিগণিত পূর্ণাঙ্গভাবে সাজাই দেবো, তারপর বীজগণিত শুরু করবো। 19 তারিখ BCS পরীক্ষা আছে অনেকের, সামনে পূজার ছুটি, তো এর আগে একটু আমাদের ভালো করে কভার করতে হবে।